সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার এক বড় ভাই আছে কক্সবাজার চকুরিয়া থেকে। তিনি দেশি মুরগি বাচ্চার জন্য আছে। তিনি 1.5 মাস বয়সে 100 পিস দেশি মুরগি বাচ্চার জন্য আছে। তো অনেকেই খামার শুরু করতে চান, আসলেই অনেক দূর থেকে আসতে চান, কিন্তু আসলেই অনেকেই ভয় পায় যে এত দূর থেকে বাচ্চা নেব, কত টাকা ভাড়া লাগবো, কেমন হইতেছে। তো বিস্তারিত ভাইয়ের সাথে কথা বলবো, যেহেতু উনি ভাই আসছে। তো আজকে যে বিষয়গুলো আলোচনা করা হবে, যে অনেক খামারি জানতে চান অনেক বিষয়গুলো, সেগুলো বিষয়গুলোই ভাইও জানতে পারবে এবং কি আপনারাও জানতে পারবেন। দেখতে থাকেন, ইনশাল্লাহ পুরোপুরি আইডিয়া পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বড়বার নামটা কি? মোহাম্মদ সাগর ইসলাম। সাগর ইসলাম ভাই। জি, আপনি কোথায় থেকে আসছেন? চকরিয়া থেকে। চকরিয়া, কক্সবাজার? কক্সবাজার জেলা। কক্সবাজার জেলা, চকরিয়া জি, থেকে। জি। আচ্ছা, এই যে আমার কাছে আসছেন, কোন বয়সে বাচ্চাগুলো নিতেছেন? আমি 1.5 মাস বয়সী বাচ্চাগুলো এগুলা নিতেছি। কি দেশি বাচ্চা না সোনালী বাচ্চা? দেশি অরিজিনাল দেশি বাচ্চা আচ্ছা, এগুলো। এই যে এখানে আসার পরে বাচ্চাগুলো তো দেখলেন, জি, দেখি। কেমন পাইলেন বাচ্চাগুলো দেখে? বাচ্চাগুলো অনেক ভালো লাগছে আমার, মানে কি একজন জর্জের বাচ্চা, মানে সুস্থ সবল বাচ্চা মতো লাগছে আমার, মানে কি অসুস্থ মুরগির মতো লাগতেছে না? লাগতেছে না আমার। আচ্ছা যাক, এই যে আপনার চকুরের দিকে আসলেন, জি, কিভাবে আসলেন একটু বলেন, অনেকেই তো আসতে চায়। আমি আছি চকরিয়া থেকে ঢাকার গাড়িতে উঠছিলাম হানিফে। হানিফে উঠার পর আবার ওখানে নামার পর আবার টাঙ্গাইলের গাড়িতে উঠছি। টাঙ্গাইল থেকে আবার এলেঙ্গা আসছেন? এলেঙ্গা আসছি। আচ্ছা যাক, আপনি কত টাকা ভাড়া লাগছে? আমার লাগছে 1200-1300 টাকা মতো লাগছে ভাড়া। এত দূর থেকে যে বাচ্চা নিতেছেন, জি, এই সাহসটা করতে পারলেন এত দূর থেকে বাচ্চা নেব? এটা আসছে মনে করেন আমার যদি গাড়ি ভাড়া সহ যদি 200 টাকা যদি পড়ে গেলেও, তারপরে আমার মানে কি 100-150 টাকা খাওয়ালে তো আমার অনেক একদম মানে বিক্রি করলে তো 700-800-1000-1200 টাকা করে বিক্রি করতে পারবো। এক একটা মুরগ জি, একটা মোরগ এরকম বিক্রি হয় আমাদের ওখানে। 1,1200 টাকা বন্ধ? 1200 টাকা বিক্রি হয় এটা আমাদের কতটুকু ওখানে। ওজন থাকে? এই 1.5 কেজি 2 কেজি। 4 কেজি 2 কেজি? জি, আমাদের ওখানে মনে করেন এই দেশি যদি মোরগ হয় তাহলে 550 650, প্রায় সময় 700 টাকায় হয়ে যায় দেশি মুরগি আমাদের ওখানে। কেজি? জি, কেজি। তো অনেক বেশি। জি, অনেক বেশি আমাদের ওখানে। তাহলে তো আপনি ওখানে মুরগি খামার করে তো অনেক লাভ করতে পারবো। জি, অবশ্য পারবো। যাক, এই শক্তি থেকে আইসের এখানে। জি, যাক, এই যে ভাই দেশি মুরগি চকরিয়া থেকে আজকে দেখেন, কিছুদিন জানেন এর আগে আমি কিন্তু চকরিয়া কক্সবাজার, চকরিয়া আলীকদম। হ্যাঁ আলীকদম, চকরিয়া চকরিয়া থেকে আলীকদম, আলীকদম। জি, চকরিয়া আলীকদম মানে জি, এত দূর থেকে আইসেও বাচ্চা নিতেছে, আলহামদুলিল্লাহ। তাও বাচ্চা দিকে তো ভালো লাগছে নাকি? জি, ভালো লাগছে বাচ্চা আমার। দেখেও ভালো লাগছে। তো মূলত বিষয়টা দেখেন, যে ওখানে যদি একটা মোরগ যদি 1,000 থেকে 1,200 টাকা বিক্রি আমাদের হয়, এখানে। তাহলে একটা মোরগ থেকে কত টাকা লাভ হবে কোন? ভাই কিন্তু মোরগের অর্ডার দিছে, জি, টোটালি মোরগ মোরগ। 120 বাচ্চা, 120 মোরগ দিব ইনশাল্লাহ। আর ওনার বাচ্চা দেখে মাসাল্লাহ ভালো লাগছে। কিন্তু আমার একটা জিনিস বোঝা আসে না, যে ওনাদের যেখানে মুরগিগুলো পালন করে, আমি অনেকের জিজ্ঞেস করছি যে ভাই আপনাদের মোরগগুলো কয় কেজি ওজন হয়? আমি দেখি কি আমাদের মোরগ যেগুলো 1 কেজি 1.5 কেজি, সর্বোচ্চ করে 1.5 কেজি হয়, এর উপরে হয় না মোরগ। কিন্তু আমাদের এখানে দেখা গেল যে এই মোরগই কক্সবাজার যাওয়ার পরে দেখা গেল যে 1.5 কেজি 2 কেজি হয়ে যায়। আমি কয়েকটা লোকের সাথে তথ্য নিলাম, উনি বলতেছে যে আমাদের ওয়েদারের জন্য হয়। তো ওয়েদারের জন্য হয়, আবার দেখেন প্লাস পয়েন্ট আছে তাদের দিকে কোনটা, সেটা হলো যে বিক্রি করতে ভালো রেটটা পাওয়া যায়, মানে 1,200 টাকা বিক্রি করা যায়। তা আমি বলি যে দেশি মুরগি যারা নেবেন তারা অবশ্যই ভালো একটা হ্যাচারি কাছ থেকে বাচ্চা নেন, আর দেশি মুরগি অরিজিনাল 100% দেশি নেন, ইনশাল্লাহ লাভ করতে পারবেন। আর কিন্তু ভাই আমি 1.5 মাসের বয়সে নিতেছি, কারণ আমি ছোট জিরো বাচ্চা এটা মানে বুঝি না, মানে কিভাবে ভ্যাকসিন করব আর কিভাবে মানে এই বুট দিয়ে কিভাবে মানে বাচ্চা ব্রুডিং কিভাবে করবো, ব্রুডিং কিভাবে করব এটা মানে বুঝি না, এই জন্য মানে আমি 1.5 মাসের বাচ্চা নিতেছি। আচ্ছা, এই যে 1.5 মাসে বাচ্চাগুলো জি, নিতেছেন, জি, দেখে তো ভালো লাগতেছে নাকি? জি, এগুলাতে আসলেই মূলত 1.5 মাসে বাচ্চাগুলো নিলে প্যারা থাকে না। জি, যেমন ভ্যাকসিন থাকে 4টে ভ্যাকসিন করা থাকে, যেমন রানীক্ষেতের ভ্যাকসিন থাকে দুইটা গাম্বুরো ভ্যাকসিন থাকে, জি, কিমরির ডোজ করা থাকে। হ্যাঁ, তো দেখা গেল যে 1-1.5 মাসে বাচ্চা নিলে কখনোই বাচ্চা এক্সট্রা যে একটা কেয়ার করতে হয় বা ভ্যাকসিনের শিডিউলটা সেটা নাই। জি।
যার কারণে যে কোনো মানুষ পালন করতে পারে। আপনি তো ওই উদ্দেশ্যে নিতেছেন নাকি, হ্যাঁ, যে আমি জানি কোনো ভেজাল নাই নাকি? ভেজাল নাই। আমি তো বুঝি না মানে কিভাবে ভ্যাকসিন দিব, কিভাবে কি করবো, এগুলা তো বুঝি না, এই জন্য 1.5 মাসের 1 মাসের গুলা মানে নিতে হচ্ছে আমার। আর যদি মনে করেন আমি যদি জিরো বাচ্চা নিয়ে যদি এগুলা যদি জানতাম, তাহলে তো মনে করেন বাচ্চার দাম আরো কম হতো, তারা আরো লাভ করে পারতাম। এগুলা নিয়ে গিয়ে মানে কিভাবে পালন করব মুরগিগুলা, কি বাঁধা ফালবো নাকি খোলামেলা রাখলে ভালো হবে? খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাটা বলছেন, সেটা হলো যে আপনি যে বাচ্চাগুলো নিতেছেন, এই বাচ্চাগুলো প্রথম অবস্থায় এখানে থেকে নেওয়ার পরে অবশ্যই বাচ্চাগুলো ক্লান্ত হবে। হ্যাঁ, ক্লান্ত ক্লান্ত হবে অনেক না? দূর থেকে। যেহেতু আপনিও তো আসছেন, আপনি তো ক্লান্ত লাগতেছে না? হ্যাঁ, অবশ্যই ক্লান্ত লাগবে। মুরগি কিন্তু ক্লান্ত লাগবে, না হইলেও আপনি 10 ঘন্টা তো জানি হবে নাকি, 10-12 ঘন্টা জানি হবে না? কমপক্ষে 14 ঘন্টা। 14 ঘন্টা। 14 ঘন্টা, তো 14 ঘন্টা যদি একটা বাচ্চা যায়নি হয়, সেটা কিন্তু ক্লান্ত হবে, ঠিক আছে? ঝাঁকি ঝাঁকি ক্লান্ত হয়, তখন কি করতে হবে? আপনি অবশ্যই লাইসোবিট স্যালাইন দিতে হবে। লাইসোবিট, জি, লাইসোবিট একটা না চালাইতে হবে 5 দিন বা 3 দিন চালাইতে হবে। 3 দিন চালাতে হবে। হ্যাঁ, কি জি। সকাল বিকাল দেবো নাকি? মানে যখনই পানি খাবে তখনই আপনি লাইসোবিটটা দিবেন। হ্যাঁ, লাইসোবিটের কাজ হচ্ছে দুর্বলতা জি। মানে সবল করা, মানে দুর্বল হয়ে গেছে এটা সবল করার লাইসোবিটের কাজ। এটা একমাত্র স্যালাইনের মতো, হ্যাঁ স্যালাইনের মতো। তো এটা নেওয়ার পরে আপনি 5 দিন 3 দিন আপনি লাইসোবিট দিলেন, তারপরে আপনি দিতে হবে আমাশার ডোজ। যেহেতু এক জায়গা থেকে এক জায়গায় নিবেন, অবশ্যই নতুন তুষেবতে নামাইলে সেখানে কিন্তু আপনার আমাশা হবেই, কারণ একটা করে দেশি মুরগি তো, এগুলো ঠোকরা ঠোকা কোনা খাবো, ওই ধানের কোনা খাবো, খাওয়ার পরে এই বাচ্চাগুলো আপনি রক্ত আমাশা হবে। তো তার জন্য কি করবেন? রক্ত আমাশার 3 দিন ডোজ দিবেন, তারপরে দিবেন ঠান্ডার ডোজ। ঠান্ডা লাগলে কি ওষুধ? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা। যেমন আমাদের দেখা গেল যে এখানে দেখা গেল আমাদের সবল বাচ্চা দিয়ে দিলাম, কিন্তু ওখানে যাওয়ার পর কি হইলো? ঠান্ডা লেগে গেল আবহাওয়ার কারণে। আবহাওয়ার কারণে। এখন কিন্তু বৃষ্টির দিন না, জি। বৃষ্টির দিন এখন এখন আছে বৃষ্টি, একটু পরে বৃষ্টি নাই গিয়া। ও, আর আপনি তো পুরোটাই তো চেঞ্জ হইতেছে, তাই না? কক্সবাজার চলে গেছে গা। জি। তো যার কারণে আপনি ঠান্ডা ডোজ দিতেই হবে। সেটা কি? যেমন মাইক্রোনিট, লিপোম্যাক্স, এগুলো সাধারণ। আর যদি জ্বরের আপনি জন্য হ্যাঁ কি দিতে হবে? যে জ্বরের জন্য আপনি ফার্স্ট বেড দিয়ে দিবেন, ঠিক আছে? তো আপনি এখান থেকে যাওয়ার পরে যদি ঠান্ডা লাগেই অবশ্যই, তাহলে এটি বেড রেসপিরেটর নামাইছেন, আর ফার্স্ট বেড দিয়ে আপনি ঠান্ডাটা 3 দিন পর্যন্ত চালাবেন, মানে ওষুধটা 3 দিন পর্যন্ত চালাবেন, তাহলে কি ঠান্ডা কমপ্লিট হয়ে গেল। এখন তারপরে বাচ্চা যদি সুস্থ সবল থাকে, তবে তাকে কি চালাবেন? জিঙ্ক কেয়ার চালাবেন। জিঙ্ক কেয়ার, জিঙ্ক বি, হ্যাঁ জিঙ্কে বোধে থাকতে হবে। তো দেখা গেলো যে ওইটা 4-5 দিন চালাইলে বাচ্চার স্ট্রং হয়ে গেল। তারপরে দেখা গেলো যে কোনো সাইটে আপনি পালন করতে হবে। যেমন আপনি একটা কথা বলেন যে আমি কীভাবে পালন করবো, কিভাবে পালন তাই না? করবো? গিরা কীভাবে দিয়ে। পালন করতে? এখন হচ্ছে কি, দেশি মুরগি তো আসলে খোলামেলা পছন্দ করে বেশি, জি। তাই না? ওরা যদি খোলামেলা পরিবেশ বেশি দেন, তাহলে কিন্তু বাচ্চাটা বাড়বে ভালো, আর বাচ্চাটার কালার কিন্তু সুন্দর হবে। যখন একটা জায়গার ভিতরে 150 মুরগি রাখা যায়, সেখানে যদি আবদ্ধ অবস্থায় আপনি যদি আরও 50টা বাড়ায় রাখেন, এতে দেখা গেছে কি বাচ্চার ক্ষতি হয় বেশি, মানে ওজনটা বাড়বে কম, ঠিক আছে? আর সারাদিন দেখা গেলো কি আপনি সারাদিন বাইরে রাখলেন, রাত্রেবেলা খালি শোয়ে রাখলেন আপনি ওই ঘরের ভিতরে, অল্প জায়গা, সমস্যা নাই। ওইভাবে যদি করেন বাচ্চাটা বাড়বে ভালো। আপনি দেশি মুরগি যদি জায়গা থাকে সেরে লালন পালন করার চেষ্টা করেন, আর যদি জায়গা না থাকে তাহলে আপনি ঘরের ভিতরে যেখানে 1 স্কোয়ার ফিট 2টা মুরগি আপনি যদি রাখা যায়, এরকম পরিবেশ একটা তৈরি করবেন। আর তো ভাই বাইরে পালন করলে তো চারিদিকে গিরা, উপর দিকে গিরা দিতে হবে, না হলে তো বেজি, না হলে অন্য হ্যাঁ, অবশ্যই। যেমন আমার এই যে এটা দেখেন টিনের বেড়া, তাই না? এখানে কোনো কিছু আওয়ার কোনো অপশন নাই, তাই না? তো যখন আপনি এরকম একটা ফার্মের সামনে আপনি কোনো ছাড়তে চাচ্ছিলেন মুরগিটা, তাই না? তাহলে কি করতে হবে? এই বরাবর এই তিন সাইডেই আপনার মশারি যে নেটগুলো আছে না, যেগুলো ধান শুকা দেয়, সেগুলো দিয়ে বেড়াতে নেবেন, জানি কোনো ধরনের প্রাণী জানি আক্রমণ না করতে পারে। এইভাবে যদি করতে পারেন, ইনশাল্লাহ বাচ্চার গ্রোথ ভালো থাকবে এবং কি সঠিক ওজনটা পেয়ে যাবেন। আরেকটা জিনিস জানতে চাইছি, মানে মনে করেন খামারে নাকি এই বেশি দিন লাগলে মানে গ্যাস হয়ে যায়, মানে জীবাণু দূর করার জন্য কিছু কি বিষ টিষ দিতে হবে, স্প্রে এরকম আচ্ছা, কিছু কি দিতে হয়? এই বিষয়ে যদি বলি যে আপনি যদি দেখবেন নাকি পুরান খামারে আছে কিনা, যেহেতু দেখা গেল যে আপনি পুরান একটা খামারে বাচ্চা উঠাইলেন, তাহলে আপনি কি করতে হবে? আগে জীবাণুমুক্ত করতে হবে গড্ডা, তাই না? তো জীবাণুমুক্ত যদি করতে যান, অতি প্রথম কি করতে হবে? আগে মোটরটা ধুইতে হবে, ধোয়ার পরে সেখানে আপনি ব্লিচিং পাউডার দিতে হবে। ব্লিচিং পাউডার দিয়ে সিটে মিটে দিয়ে পানি বোধে অমনিই থাকবে। একদিন থাকার পরে সম্পূর্ণ যখন আপনার যে ময়লাগুলো আছে সেগুলোর সাথে আপনার একটা
পরিষ্কার হয়ে যাবে, হ্যাঁ, সেখানে জীবাণু ওটা মরবে। তখন কি করুন, আপনার একদিন পরে সেখানে যে ময়লাগুলো আছে সেগুলো পুরোটাই ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে ঝাড়ু দিয়ে একবার ডাইরেক্টলি বাই করে দিবেন। তারপরে কি করবেন, চুনা এবং কি পটাশ, চুনা এবং কি পটাশ দুইটা বালতি মধ্যে একাত্র দিয়ে নাড়াচাড়া করে তারপরে ওই সম্পূর্ণ যে ফ্লোরটা আছে সেটা মধ্যে দিবেন আর ঝাড়ুতে বাড়ি দিবেন, দিবেন মগদা ডাইলে দিবেন আর ঝাড়ুতে বাড়ি দিবেন। এইভাবে এই ঝাড়ু দিয়া আপনি সম্পূর্ণটাই দিবেন, যেন কোনো জায়গাতে যেন বাত না থাকে। যদি বাদ থাকে সেখানে কিন্তু জীবাণু থাকবে। তো এইভাবে যদি আপনার 3 দিন পরে শুকানোর পরে যদি বাচ্চা ওঠান, সেখানে কখনোই জীবাণু থাকবে না। আর চেষ্টা করবেন সবসময় যে ফ্লোরে, মানে ফ্লোরটা পাকি ফ্লোরে যেন থাকে, হ্যাঁ। আর অনেকে আছে, অনেক খামার আছে বার্ড ফ্লু হয়, বিভিন্ন রোগ হয়, যেগুলো রোগের যত ধরনের মুরগি ওঠান না কেন আপনি সেখানে মুরগি হবে না, কারণ এই গড়টাই জীবাণু হয়ে গেছে একবারে। তো সেক্ষেত্রে কী করা লাগে, আগুন দিয়ে ডাইরেক্টলি আগুন দিয়ে ওখানে সম্পূর্ণটাই পড়তে হবে, মানে আগুন দিয়ে আপনি এক জায়গায় আপনি জীবাণুমুক্ত হবে, তবেই সেখানে পুরোপুরি জীবাণুমুক্ত হবে। আর মনে করেন কুড়া ছেড়ে পালন করতেছি, মনে হয় হঠাৎ মাঝে দেখা যায় মুরগির মানে কি একটা সুস্থ আরেকটা অসুস্থ হয়ে গেছে, মানে জীবাণু ওইটার থেকে আরেকটাতে পার হয়ে যাচ্ছে, তখন মানে এর কোনো ওষুধ আছে, মনে করেন কোনো ওষুধ স্প্রে দিয়ে মানে জীবাণুটা ছড়িয়ে না যাওয়ার মতো এরকম কোনো ওষুধ? আচ্ছা, এখন বিষয়টা হলো আপনি বুঝতে হবে যে আমার এই কি হয়েছে, এটা কি ধরনের ভাইরাস আক্রান্ত করছে। যেমন আছে একটা রানীক্ষেত, রানীক্ষেতে আক্রান্ত করলে কিন্তু মুরগি কখনো বাঁচা যায় না। তো রানীক্ষেতের ভ্যাকসিন আগে দিতে হবে, অসুখ হওয়ার আগে ওষুধ দিতে হবে। ভ্যাকসিন যদি দিয়ে থাকে তাহলে তো মনে করেন রোগ এভাবে ছড়িয়ে যাবে না, ছড়বে না। কিন্তু রানীক্ষেত তো একটা রোগ, এটা তো ভাইরাস জাতীয় রোগ না। এটা কি করতে হবে, দেখা গেল যে আপনি এক জায়গাতে মুরগি পালন করতেছেন, বাইরের কোনো যদি মুরগি আসে সেটার মধ্যে যদি ভাইরাস আছে, সেখানের পানি যদি আপনার ফার্মের মুরগি পানি খায় তাইলে ওখানে ভাইরাস হবেই, হ্যাঁ। তার জন্য কি করতে হবে, আপনি ওই যে একটা বেড়া দিচ্ছেন এটা করতে হবে। আর যদি আপনার খামারের মুরগি যদি ভাইরাস আক্রান্ত হয়, তাহলে আপনি সবসময় সচেতন থাকতে হবে। কোনটা, সেটা হলো যে আপনি মুরগি ঠান্ডা লাগার আগে আপনি চিকিৎসা করতে হবে। যেমন বুঝতেছে একটু মুরগি ঠান্ডা লাগতেছে, একটা দুইটা লাগতেছে, ভাব বোঝা গেছে, খাবার কম খাইতেছে, সেক্ষেত্রে কী করতে হবে, ঠান্ডার ডোজ দিতে হবে, ঠান্ডার ওষুধ খাওয়াই দেবো। তাহলে তো ওটা তো একটা রোগের পর্যায়ে যাবে না, যাবে কি যাবে না। তখন এই মুরগিগুলা আপনি কখনো একটা থেকে একটা রোগ ছড়াবে না। আর যদি একটা কোনো সময় ছড়ায় জায়গা, একটা মুরগি আক্রান্ত হয়েছে, তাকে কি করবেন, আলাদা ট্রিটমেন্ট করবেন। আলাদা ট্রিটমেন্ট করার পরে আর ভালোগুলো আলাদা ট্রিটমেন্ট করবেন, আলাদা করে রাখবেন। আলাদা করলে কি এই বাচ্চার সাথে এই বাচ্চা কখনোই মানে একাত্র থাকলে কিন্তু আপনি সবসময় রোগ হবে, তাহলে আলাদা করতে হবে। আলাদা করলে কিন্তু আলাদা হয়ে গেল গা, ওগুলাতে ওই একই রকম ওষুধ ও ভালোগুলা খাওয়াবেন, তাইলে তো হয়ে গেল গা, হ্যাঁ। আর ওষুধের নিয়ম হচ্ছে আসলে একটা ওষুধের এক নিয়ম কারণ। যেমন আমাদের 1 গ্রামে 1 লিটারে যে কোনো ওষুধ যায়। এখন রোগের হার যদি বেশি হয়, তাইলে আপনি যদি বাড়াই দেন তাহলে জিনিসটা তো সমস্যা নাই। যদি কমায় দেন মানে ওষুধটা, তখন কিন্তু কাজ করবে না। একটু বাড়াই দিলে কিন্তু কাজ করবে, তাই না? তা আপনি চেষ্টা করবেন যে আপনার মুরগি অসুস্থ হওয়ার আগেই আপনি যেন ধরতে পারেন যে মুরগি অসুস্থ আসতেছে, তাইলে আপনি কখনোই মুরগির সমস্যা হবে না। আর আমি যেটা বললাম, আপনি যদি মুরগি অসুস্থ হয়ে যায় তো সেটা আলাদা, ভিন্ন কথা, আলাদা এক সাইডে রেখে দেবেন, ওদের সাথে মিশাবে না, তাইলে ইনশাল্লাহ ভাইরাসটা বেশি আক্রমণ করবে না। আর চেষ্টা করবেন সবসময় ঘরে ঢোকার আগে, বাইর হওয়ার আগে, হ্যাঁ, আপনি স্প্রে করবেন, হ্যাঁ, টিনসন নাশক আছে, হ্যাঁ, ওইটা স্প্রে করবেন সবসময় যখনই যাবেন, তাইলে আর এইরকম ভাইরাসে আক্রান্ত হবে না। একটা প্রশ্ন মনে পড়ছে আমার, এই মনে করেন আমি তো নতুন মানুষ, আমি তো মনে করেন নতুন নিছি মুরগিগুলা, তখন কিভাবে মুরগি এটা কি সুস্থ আছে কি অসুস্থ আছে, মানে কি আমি নতুন হলে তো বুঝতে পারবো না এটা কি সুস্থ আছে, মুরগগুলা কি অসুস্থ হয়ে গেছে, এটা কিভাবে বোঝা যায়? এটা আসলে এটা নতুনদের উদ্দেশ্যে একটা বলি, সেটা হলো যে আপনি যখন ফ্লোরে মুরগি পালন করবেন তখন কিন্তু তুষ থাকে, তুষ, ধানের তুষ, এগুলো থাকে, সেগুলা থেকে বোঝা খুব কঠিন হয়। কিন্তু যখন আপনার ওইভাবে যদি পালন করেন, তাহলে কি করবেন, সকালবেলা যখন আপনার খাবার দিতে হবে তখন আগে টয়লেটটা চেক দিবেন, টয়লেটটা কেমন। যদি দেখা গেছে যে সব টয়লেটগুলো ঠিক আছে, তাহলে তো মাশাআল্লাহ বাচ্চাও ঠিক আছে। আর যদি টয়লেটগুলো যদি শক্ত না থাকে, যদি নরম থাকে, টয়লেটটা যদি পরার সাথে সাথে যদি সোনা ভাব আসে, তাহলে বুঝতে হবে কি হবো, এটা ঠান্ডা রোগ হইতেছে।
ঠান্ডা রোগ হইতেছে। কোনো রোগ হওয়ার আগে বেকের আগে ঠান্ডা রাখবে, কোনো রোগ হওয়ার আগে সোনা পায়খানা চোনা পায়খানা বেকের আগে আসবে, কারণ ওতে খাইতে পারবে না, না খাইলে তো চোনা পায়খানা করবে, তাই না? আর মুরগি ঠান্ডা লাগলেও চোনা পায়খানা করবে। তো আপনি ওই সময় বুঝতে হবে যে মুরগি যখন লিটারে থাকবে তখন আপনি একটু সকালবেলা চেক দিতে হবে, হ্যাঁ। আর যদি লিটারে না পালন করেন, যেমন বাইরে সাইরে পালতেছেন, বাইরে যদি সাইরে পালেন এরকম দেখেন, এখানে কিন্তু এই যে দেখেন এই যে টয়লেটগুলো দেখেন, এই যে টয়লেটটা একেবারে সুস্থ সবল, তাই না? এটা সুস্থ সবল একবারে, মানে এটা বাইরে সাইরা দিলে বোঝা যায়। আবার এই যে এই জায়গায় দেখেন একেবারেই এটা দেখেন, এটা সাদা রং, এটা একেবারে ঠান্ডা লাগছে, জটিল ঠান্ডা, হ্যাঁ। এটা এটা কিন্তু অনেক পরিমাণ ঠান্ডা লাগছে, যার কারণে এটা কিন্তু আমি সহজে বুঝতে পারতেছি, তাই না? যখন আপনি সাইরা যখন পালবেন তখন কিন্তু আপনি এমনিতেই বুঝতে পারবেন। আর এটা হইলো চচনা পায়খানা হইলেই বুঝতে পারবেন যে আপনার ঠান্ডা লাগছে। আগে ঠান্ডা ঠিক করা লাগে, তারপরে পরের ব্যাপার। আর যদি এই টয়লেটের সাথে যদি ব্লাড আসে তাহলে বুঝতে হবে কি রক্তমাশা হয়েছে, কিসে রক্তমাশা হয়েছে। তাহলে রক্তমাশা এবং ঠান্ডা এই দুইটা যদি সলভ করতে পারে তাহলে তার কোনো সমস্যা নাই, এই দুইটা ব্যাকের আগে আসবে, হ্যাঁ। তো এই দুইটা দেখলে ইনশাল্লাহ আপনি সব রোগের চিকিৎসা আপনি নিজেই করতে পারবেন, হ্যাঁ। আর ভ্যাকসিন তো কন্টিনিউ সবসময় করে যাবেন, ইনশাল্লাহ বাচ্চা কখনোই ক্ষয়ক্ষতি হবে না। আর যদি কোনো সময় সমস্যা হয় যে আপনি কোনোভাবেই বুঝতেছেন না, আমারে ফোন দিবেন, আমি যদি না সিদ্ধান্ত নিতে পারি তাহলে ভালো একটা পানি দপ্তর অফিসে যাইয়া আপনি সেখানে মুরগি মরা মুরগি নিয়ে যেতে হবে, নিয়ে উনি কাইটা মেটে দেখবো যে এখানে আসলে মূলত সমস্যাটা কী। কথা বুঝতে পারছেন? এইভাবে যদি আপনি মুরগি খামার শুরু করেন বা এরকমভাবে যদি ট্রিটমেন্ট করেন কখনোই বাচ্চা আপনার হাতে নষ্ট হবে না বা মরে যাবে না ইনশাল্লাহ। এই যে আপনি চোখের এদিকে এসে বাচ্চাগুলো নিলেন বা এখন যাবেন টিকিট কাটার জন্য, তাই না? বাসের টিকিট কাটার জন্য। আচ্ছা, এই যে আমার কাছে বাচ্চা নেওয়ার উদ্দেশ্যটা কি বলেন? বাংলাদেশের সব জায়গায় তো বিক্রি করতেছে বাচ্চা, আমার অনেক ভালো লাগছে। রাসেল বাইর থেকে আমি নিয়ে যাচ্ছি, আপনারাও যদি মুরগি লাগে আপনারাও আসতে পারেন, কোনো পথঘাটে কোনো অসুবিধা নাই, আপনারাও নিয়ে যেতে পারবেন, নিয়ে গিয়ে আমার মতো ছেড়ে পালন করতে পারবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বড় সফলতা হতে পারি, ভাইয়ের মতো বড় করে কিছু করতে পারি। তো প্রিয় দর্শক, ভাইয়ের জন্য দোয়া করবেন, আর ভাইয়ের জন্য শুভকামনা রইল। অনেক দূর থেকে আসছেন ভাই। আর যারা দেশি মুরগি নিতে চান, যেমন 1 মাস 1.5 মাস, হ্যাঁ, দেখা গেলো 0 বাচ্চা, 15 দিন বয়সের বাচ্চা আমাদের কাছে নিতে পারেন। আমাদের কাছে সব সময় কম বেশি বাচ্চা থাকে। আমাদের কাছে অর্ডার দিয়ে যদি বাচ্চা নিতে চান অবশ্যই এখানে খামারে এসে দেখে শুনে কিন্তু আমাদের কাছে বাচ্চাগুলো নিতে হবে। অনেকে ফোন দিয়ে বলে থাকেন যে ভাই আমি টাকা সম্পূর্ণ টাকায় দিয়ে দিব, আপনি আমার বাচ্চাগুলো বাসে উঠাই দেন বা পৌঁছে দেন। ভাই এই ধরনের কোনো অপশন আমাদের কাছে নাই। চেষ্টা করবেন ভাই, বাংলাদেশের বাজারে সব ধরনের মানুষ কিন্তু আছে। আপনি টাকা লাগাই দিলেন, টাকা পাইলেন না, লাস্টে আমার সাথে কথা বললেন যে ভাই অমুক জায়গায় টাকা দিছি, কেমন হলো জিনিসটা বলেন। আমি সবসময় বলি যে কোনো খামারে যান না কেন, যে কোনো খামার করেন না কেন, অবশ্যই তার খামারে যাওয়ার পরে সেখানে দেখে শুনে আপনি বাচ্চাগুলো নেবেন। ইনশাল্লাহ বাইরের মতো বলতে পারবেন যে মাশাল্লাহ বাচ্চাগুলো ভালো দিছে। তো বাড়ির জন্য দোয়া করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।